মেয়েটি তার ভালোবাসার মানুষকে পেতে বাসা থেকে পালিয়ে আসে, কিন্তু সেই মানুষটা তাকে ধোঁকা দিয়েছে। এজন্য মেয়েটাকে অনেক অপমানিত হতে হয়। পরিবারের কাছে মুখ দেখানোর মতো জায়গা থাকে না তার। আর নানান পারিবারিক ঝামেলায় মেয়েটি গ্রাম ছেড়ে একা শহরে চলে আসে নতুন করে জীবন শুরু করার জন্য। কিন্তু হঠাৎ একদিন তার ভালোবাসার মানুষটি ফিরে আসে আর তার জীবনটা বরবাদ করে দেয়। কিন্তু কেন এমনটা হলো জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন মূল গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা তাসনিয়া ফারিনকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে ফাতিমা। সে তার স্কুটি চালিয়ে ঢাকা শহরের এই ব্যস্ততম শহরের একটি পেট্রোল পাম্পে আসে এবং সেখান থেকে সে তার স্কুটির জন্য পেট্রোল নেয়। তবে সে পেট্রোল নেওয়ার সময় প্রথমে 300 টাকার পেট্রোল চায়, পরবর্তীতে টাকা স্বল্পতায় সে 200 টাকার পেট্রোল নেয়। এটি আমরা বুঝতে পারি সে খুবই সাধারণভাবে জীবন অতিবাহিত করছে। এরপর সে স্কুটি চালিয়ে একটা ট্রাভেল এজেন্সিতে আসে। ফাতিমা মূলত কানাডাতে শিফট হওয়ার চিন্তা ভাবনা করছিল, তাই সে ভিসা পাওয়ার জন্য ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে। এখানকার এই ম্যানেজারের নাম আফসার সাহেব। উনি ফাতিমার সকল কাগজপত্র দেখে জানায়, আপনার তো আইএলটিএস স্কোর খুবই ভালো, আপনি চেষ্টা করতে পারেন। আইএলটিএস স্কোর বলতে ফাতিমার ইংরেজি দক্ষতার কথা বলা হয়েছে। তবে ফাতিমা ইংরেজি দক্ষতা ভালো থাকলেও কিছু বিষয় মিসিং আছে। তার মধ্যে মেজর যে সমস্যাটা সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে মিনিমাম 10 লক্ষ টাকা থাকতে হবে। এসব রিকোয়ারমেন্ট ফিল আপ হলে অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারবে। আর ফাতিমা যেহেতু অ্যাক্টিং সেক্টরের উপর বিদেশে যাচ্ছে, তাই তাকে অবশ্যই ভালো কিছু কাজ করতে হবে। এই জন্য আফসার সাহেব জানতে চায় সে কি কি কাজ করেছে। তখন ফাতিমা জানায় সে ফটোশুট করেছে, কিছু মডেলিংও করেছে, আর এখন একটা স্বাধীনতার যুদ্ধ নিয়ে মুভির কাজ করছে। এমনটা শুনে আফসার সাহেব খুশি হয় এবং মুভির কাজটা সুন্দরভাবে শেষ করতে বলে এবং সেই সাথে ব্যাংকে 10 লক্ষ টাকা জমা দিতে বলে। এরপর আমরা ফাতিমাকে সেই মুভির শুটিং এর মেকআপ রুমে দেখতে পাই। তখন আমরা সেখানে এই মুভির প্রডিউসার রিজভিকেও দেখতে পাই। রিজভি এই মুভিটি খুবই গোছানোভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর ফাতিমাও খুবই সুন্দরভাবে অভিনয় করছে। কিন্তু সমস্যা হচ্ছে, মুভির শুটিং এর পূর্বে কথা ছিল শুটিং শুরু হওয়ার 2 দিনের মধ্যে ফাতেমাকে অ্যাডভান্স কিছু টাকা দেওয়া হবে। কিন্তু শুটিং এর কয়েকদিন চলে গেলেও ফাতেমাকে কোনো পেমেন্ট করা হচ্ছে না। ফাতেমা যেহেতু খুবই আর্থিক টানাপোড়েনের মধ্যে রয়েছে, তাই তার টাকাটা খুবই জরুরি ছিল। রিজভি তখন জানায়, আমাকে একটু টাইম দেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। আর ফাতেমাকে তখন বিষয়টা মেনে নিয়ে অভিনয়ে এগিয়ে যেতে হয়। ফাতেমার জীবনে এটাই ছিল প্রথম মুভি। মুভিটির পরিচালক ছিলেন ধ্রুব হাসান। গল্পটি শুরু হয় খুবই সহজ সরল সুন্দর একটা পরিবার দেখিয়ে। সেই পরিবার ছিল অনেক বেশি ভালোবাসা আর মায়ায় ভরা। এই গল্পে ফাতিমার নাম থাকে সুবর্ণা। আর এই মুভিটি ছিল 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে। আর আজ শুটিং এই পর্যন্ত রেখে ফাতিমা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফিরে ফাতিমা গোসল করে নেয়। ফাতিমা মনটাও অধিকাংশ সময় খারাপ থাকতো, তাই সে সব সময় চুপচাপ থাকতো। সেই শহরে একাই থাকতো। তবে তার বাসায় তার সাথে একটা রুমমেট থাকতো, যার নাম ছিল সুলতানা। গোসল করার সময় বাড়ি থেকে সুলতানা এসে ফাতেমাকে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসতে বলে এবং জানায় বাসায় পুলিশ আসছে। এরপর ফাতেমা গোসল শেষ করে আসলে দেখা যায় দুজন পুলিশ তার জন্য অপেক্ষা করছে। পুলিশ দুটি তখন ফাতেমাকে বলে, আপনার ছোট ভাই রফিক কি এই বাসায় আছে? রুমের সুলতানা তখন বলে, আমরা এখানে দুজন মেয়েই থাকি, এছাড়া আর কেউ নেই। পুলিশ তখন ফাতেমাকে বলে, রফিক গ্রামে কাঞ্চন নামের যে ছেলেটার মাথা ফাটিয়েছিল, সেই ছেলেটা আজ বিকেলে মারা গেছে। তাই পুলিশ ফাতেমাকে তার কার্ড দিয়ে যায় আর বলে, যদি রফিক আসে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। এসব শুনে ফাতেমার হাত পা ভয় কাঁপছিল। এমনিতে সে আর্থিক সমস্যায় আছে, তারপর মানসিক অশান্তি, আর এখন ছোট ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ। সব মিলে ফাতিমা একদমই হতাশ হয়ে পড়ে। যাই হোক, পরদিন ফাতিমা মেকআপ রুমে তার মার সাথে ফোনে কথা বলছিল। সেখানে আমরা বুঝতে পারি ফাতিমার সাথে তার মা এবং ভাইয়ের সম্পর্কটা খুব একটা ভালো না। তার বাবা বেঁচে নেই, তাই ফাতিমা তার মার কাছে তার বাবা রেখে যাওয়া টাকার ভাগ চায়। তখন তার মা তার মামার কাছ থেকে নিয়ে নিতে বলে। এরপর ফাতিমা যখন স্ক্রিপ্ট পড়ছিল, তখন সে আয়নায় তাদের গ্রামের প্রসাদ নামের এক ছেলেকে দেখতে পায়। ফাতেমা তাকে দেখেই কেমন যেন আনমনি হয়ে যায়। তবুও সে প্রসাদকে অ্যাভয়েড করে শুটিং করতে চলে যায়। এরপর আমরা সেই মুভির আজকের শুটিং এর সিনগুলো দেখতে পাই। মুভিটির নাম ছিল দহকাল।
মুভির কাহিনীতে আজ আমরা দেখতে পাই সুবর্ণা আর স্বামীকে নিয়ে খুবই সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। যাই হোক, শুটিং শেষ করে ফাতিমা যখন চলে যাচ্ছিল তখন প্রসাদ তাকে বারবার বলছিল, প্লিজ একটিবার আমার কথা শোনো, অনেক কষ্টে তোমার কাছে এসেছি। কিন্তু ফাতেমা এড়িয়ে যায় আর বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, একদম সময় নেই। এরপর ফাতিমা তাকে অ্যাভয়েড করে চলে যায়, কিন্তু চলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে সে একটা নোট ফেলে রেখে যায়, যেখানে তার মুভির স্ক্রিপ্ট লেখা ছিল। ফাতেমা খুবই ব্যস্ত জীবন পার করছে। সে তার এই অভিনয়ের পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে একটা শপিং মলেও কাজ করে। সেসব মাঝবয়সী এক লোক জামা কাপড় দেখছিল। ফাতিমা ওয়াশরুম থেকে একটু লেট করে আসার জন্য লোকটা তার উপর রেগে যায়। লোকটা বলে ওঠে, ড্রেস নিয়ে কথা বলার জন্য এতক্ষণ একটা লোকও খুঁজে পেলাম না, নিশ্চয়ই তুমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে। ফাতেমা তখন কথা এড়িয়ে বলে, আমি আপনাকে অন্য কিছু দেখাবো। লোকটা তখন বলে, কথা বলতেও শিখুনি, আমাকে স্যার বললে না কেন? শুধুমাত্র স্যার না বলার জন্য লোকটা ফাতেমার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। ফাতেমা তখন বলে ওঠে, আপনার তো স্যার ডাক শোনার কোনো যোগ্যতা নেই। তখন লোকটা ফাতেমার ওপর চিল্লাচিল্লি শুরু করে এবং বলে, তুমি জানো আমি কে? আমি তোমাকে দেখে নেব। এরপর সুলতানা সেখানে ছুটে এসে আর বলে, কি হয়েছে জানিস? লোকটাকে, সে মালিক পক্ষের লোক। ফাতেমা বলে, তো কি হয়েছে? তাই বলে কি সে যা ইচ্ছে তাই ব্যবহার করবে? সুলতানা বলে, শান্ত হও। এরপর ফাতেমা একটু বিশ্রাম নেয়। তখন সুলতানা তাকে বলে, বিষয়টা মনে হয় অনেক দূর গড়াবে, তুই সাবধানে থাকিস। আর ফাতিমার যেহেতু টাকা পয়সার ক্রাইসিস চলছিল, তাই সে সুলতানাকে বলে, আপু তোমার কাছে কিছু টাকা হবে? তখন সুলতানা তাকে 2000 টাকা দিয়ে বলে, আপাতত চলতে থাক। আর শোন, তোকে আমার এক ফ্রেন্ডের কথা বলেছিলাম, ও যে বড় এজেন্সি চালায়, ওকে তোর কথা বলে রেখেছি, দেখা করিস তার সাথে। ফাতিমা বলে, তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? সুলতানা তখন কথা এড়িয়ে বাড়িওয়ালা ফোন করছিল, তাকে বলে আমাদের বাসা ছেড়ে দিতে বলেছে। ফাতিমা বলে, কেন? সুলতানা তখন বলে, মেয়েদের বাড়িতে পুলিশ এসেছে, বাড়িওয়ালা সেটা পছন্দ করেনি তাই। যাই হোক, ফাতিমা যখন পরের দিন আবারও শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মামা ফোন করে আর জানতে চায় কত টাকা লাগবে। তখন ফাতিমা জানায় 10 লাখ। তখন তার মামা রাজি হয়। এরপর আমরা আবারও সেই সিনেমার শুটিং দেখতে পাই। সুন্দর সাজানো গোছানো পরিবারে সুবর্ণা আজ বড়ই ক্ষতবিক্ষত সুবর্ণা হয়ে গেছে। তার জীবনটা একদমই এলোমেলো হয়ে আছে। তার পরিবারের অনেকেই পাক হানাদার বাহিনী মেরে ফেলেছে। সময়টি ছিল 1971 সালে যুদ্ধের সময়। তখন পাক বাহিনীর প্রতিটা বাঙালির উপর নির্মমভাবে অত্যাচার চালাতো আর মুখে স্বীকার করতে বলতো পাকিস্তান জিন্দাবাদ। যার উত্তরে প্রতিটি বাঙালি জীবন দিয়ে দিত, কিন্তু মুখে স্বীকার করতো না। এরপর পাক বাহিনীরা সুবর্ণা সহ অনেক মেয়েকেই তাদের আস্তানায় ধরে নিয়ে আসে। তাদের মুখ ভর্তি ছিল অত্যাচারের লাল দাগ। আর পাক বাহিনীরা তাদের এটে একে সবাইকে মনোরঞ্জনের জন্য ভেতরের রুমে নিয়ে যায়। ও সুবর্ণা সহ সব মেয়েকেই নিয়মিতভাবে ভোগ করত এই পাক বাহিনী। এমন একটি সিনেমায় অভিনয় করেছে ফাতিমা, যেখানে তার চরিত্রের নাম সুবর্ণা। এরপর আমরা এই সিনেমার পরিচালক ধ্রুব হাসানকে দেখতে পাই। তিনি ফাতিমাকে প্রতিটা ক্যারেক্টারে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল এবং সে ফাতিমার অভিনয়ের প্রশংসা করে। আর সে সময়েও প্রশান্ত ফাতিমাকে বারবার কল করছিল। প্রশান্ত কার কাছ থেকে হয়তো নম্বর ম্যানেজ করে ফাতিমাকে কল করেছে, কিন্তু ফাতিমা তার সাথে কথা বলতে চায় না, তাই সে কলটা কেটে দেয়। এরপর ফাতিমা আবারও শুটিং এর কাজ শেষ করে শপিং মলে কাজ করছিল। তখন ম্যানেজার এসে ফাতেমাকে বলে, গতকাল যে সে তার সন সিন ক্রিয়েট করেছিল, সেই স্টোর মালিকের বোন জামাই, সেই সাথে সে একজন বৃদ্ধ ব্যক্তি, তাই ফাতেমাকে ওনার বাসায় গিয়ে সরি বলতে হবে। তখন ফাতিমা বলে, সে তো নিজেই নিজের সম্মান ধরে রাখতে পারেনি। তখন ম্যানেজার তাকে বলে, এটা ওনার অর্ডার, এটা তোমাকে করতেই হবে, তোমাকে ওনার কাছে গিয়ে মাছ চাইতে হবে। কিন্তু ফাতিমা এই অন্যায় আবদার মেনে নেয় না। এই জন্য সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। এরপর ফাতিমা সুলতানার সে বয়ফ্রেন্ড আনোয়ারের অফিসে গিয়ে তার সাথে দেখা করে। আনোয়ার বলে, সুলতানা তোমাকে পাঠিয়েছে তাই না? তখন ফাতেমা জানায়, হ্যাঁ। এরপর সে ফাতেমাকে কাজের ব্যাপারে সব বিস্তারিত খুলে বলে। তারা আসলে বিভিন্ন প্রোডাক্ট ব্র্যান্ড প্রমোশন করে থাকে, আর এবার তারা ব্র্যান্ড প্রমোশনের জন্য একেবারে নতুন কোনো ফেস ডেভেলপ করতে চায়। আর তারা ফাতেমাকেই তাদের বেস্ট চয়েস হিসেবে ধরে নেয়। ফাতেমা তখন ফাইন্যান্সিয়াল ব্যাপারে একটু ধারণা দিতে বলে। আনোয়ার সাহেব জানায়, আমরা তো অফার শুরু করব 20 লাখ দিয়ে। তখন ফাতেমা যেন আশার আলো দেখছিল। তার বিদেশ যাওয়ার ব্যাংক স্টেটমেন্টের টাকাটায় তাহলে এখান থেকেই কাভার হয়ে যাবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে।
তো এরপর ফাতেমা বাসায় আসার সময় সুলতানাকে জানায় আনোয়ার ভাইয়ের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। এরপর তারা দুজনে বাসায় ওঠার সময় বাসার মালিক এমন ভাবে তাদের দিকে তাকিয়েছিল, মনে হয় যেন সে তাদেরকে গিলে ফেলবে। ওই যে এই বাসায় একবার পুলিশ এসেছিল, এর জন্য বাসার মালিক এমন করেছে। মালিকের এমন ব্যবহার নিয়ে সুলতানা ভীষণ বিরক্ত ফিল করছে। তাই সে ফাতেমাকে বলে, এভাবে এখানে আমি থাকতে পারবো না, আমি নতুন বাসা পেলেই চলে যাব, তুইও একটা বাসা খুঁজে নিস। পরের দিন ফাতেমা শুটিং সেটে গিয়ে হঠাৎ জানতে পারে তাদের রানিং সিনেমাটা আপাতত হচ্ছে না। আজকের পর থেকে শুটিং অফ। আবার কবে শুরু করব সেটাও বলতে পারছি না, তবে আবার শুটিং যখন শুরু হবে তখন অবশ্যই জানিয়ে দেওয়া হবে। হঠাৎ এরকম হতে ফাতেমা কিছুটা বিপাকে পড়ে যায়। শুটিংও হচ্ছে না, পেমেন্টও দিচ্ছে না। যাই হোক, তবে সেদিনও শুটিংটা হয়। দেখা যায় আবারও সেই বাঙালিদের উপর পাক বাহিনীর নির্মম অত্যাচার। সবাইকে কতদিনে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়। অনেক অসহায় বাঙালি পাড়ি জমায় বেঁচে থাকার একটু আশায়। নিজ মাতৃভূমি বাসস্থান বাড়িঘর ছেড়ে চলে যায় নিকটবর্তী দেশ ভারতের দিকে। কেটেছে আরো কয়েকটা দিন। এরপর হঠাৎ একদিন সুলতানা বাসা ছেড়ে চলে যায়। সে নতুন বাসা খুঁজে পেয়েছে, কিন্তু সে বাসায় এত বড় না, তাই সুলতান একাই যাচ্ছে। যাওয়ার সময় সে ফাতেমাকে বলে যায়, মন খারাপ করিস না, যদি পারিস নতুন বাসা খুঁজে নিস, না ওই হোস্টেলে গিয়ে উঠিস। ফাতেমার এই যান্ত্রিক শহরে আপন বলতে তেমন কেউ ছিল না। সুলতানা তাকে বড় বোনের মতো করে আগলে রাখত, কিন্তু আজ সেই চলে যাচ্ছে। তাই সে খুবই কষ্ট পায় এবং সে সুলতানাকে জড়িয়ে ধরে। তবে সে চলে যাওয়ার সময় বলে যায়, আমি আনোয়ারের সাথে ব্রেকআপ করছি, ও আসলে ততটাও ভালো মানুষ না, তাই তুই কোনো ডিল করতে গেলে সাবধানে করিস। এরপর সুলতানা বিদায় নিয়ে নতুন বাসায় চলে যায়। ফাতেমা এখন বড্ড একা হয়ে যায়। এই বেতেই কোনো একটা বিষয় নিয়ে সে সব সময় মন খারাপ করে থাকতো। তার উপরে এত ঝামেলায় সে কেমন যেন হয়ে পড়ে। তখনই তাকে আনোয়ার ভাই কল করে আর আগামীকাল তার সাথে দেখা করতে বলে। এমন সময় সেখানে ফাতিমার মামা চলে আসে। এই মামার নাম হচ্ছে সুবাহান চৌধুরী। সে ফাতেমাকে দেখতে এসেছে। এই ফাতেমাকে সাপোর্ট করার মতো একমাত্রই মামাই ছিল। এখানে মামা ফাতিমার অতীতের কিছু দুঃখের কথা শেয়ার করে। এতে আমরা বুঝতে পারি ফাতিমা যখন গ্রামে থাকতো তখন সে কোনো একটা বিষয়ে অনেক বেশি কষ্ট পেয়েছিল। তাই সে একা সবকিছু ছেড়ে ঢাকা শহরে চলে এসেছে। ফাতিমার বাবা বেঁচে নেই, আর ফাতিমার মা ভাই তার মামার সাথেই থাকে। মামাই তাদের দেখভাল করে। মামা বলে, তোর জন্য ব্যাংকে কিছু টাকা পাঠিয়েছি। এটা শুনে ফাতিমা খুব খুশি হয়। সেই সাথে তার মামা বলে, বাকি টাকাটা 2-1 মাসের মধ্যেই পেয়ে যাবি। তখন তার মামা আরো বলে, সেই রাতের কথা আমার এখনো মনে পড়ে। এলাকায় কত গ্যাঞ্জাম প্রসূতরা ঘরবাড়ি সাইডে পালাইলো, তোরে তখন আমি পাখির মতো আগলায় রাখছিলাম। ফাতেমা তখন বলে, সবই মনে আছে, সেদিন যদি তুমি না থাকতা আমি সেখানেই আত্মহত্যা করতাম। তখন তার মামা বলে, আচ্ছা ফোনে না তুই প্রসাদের কথা কইছিলি, কই আছে ও জানিস? ফাতেমা বলে, না জানি না। ফাতিমার মামা তখন বলে, সাবধানে থাকিস, কোনো উদ্দেশ্য না কোনো উদ্দেশ্য সে আবার আইছে, কিছু হলে আমাকে জানাস। এরপর ফাতিমার মামা সেখান থেকে চলে যায়। পরের দিন যথানিয়মে কাজের উদ্দেশ্যে ফাতিমা আনোয়ারের দেওয়া ঠিকানায় যায়। সেখানে ফাতিমা নতুন ব্র্যান্ডের যে মডেল হতে যাচ্ছে সেটার জন্য তার কিছু ফটোশুট করা হয়। ফটোশুট শেষ হলে সেখান থেকে সে চলে আসে ট্রাভেল এজেন্সির আফসার সাহেবের কাছে। ওনাকে সে জানায় ব্যাংকে কিছু টাকা রেখে এসেছি, আর বাকি টাকা 2-1 মাসের মধ্যেই হয়ে যাবে। তখন আফসার সাহেব খুশি হয় আর বলে, মুভিটি তাড়াতাড়ি রিলিজ না পেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন ফাতেমা একটু মন খারাপ করে, কারণ তাদের মুভির কাজ তো শেষ পর্যায়ে এসে থেকে গেছে। যাই হোক, এরপর সে ফিরে আসার সময় স্কুটিতে সে হারিয়ে যাওয়া নোটসটা দেখতে পায়। এরপর ফাতিমার সামনে তাকাতেই দেখে প্রসাদকে। তখন প্রসাদের প্রতি তার কিছুটা মায়া কাজ করে। এই সময় ফাতিমা ও প্রসাদের অতীত প্রেম কাহিনীর কিছু দৃশ্য দেখানো হয়। আলাদা ধর্মের হয়েও দুজনের মধ্যে গভীর প্রেম ছিল। দুজনের প্ল্যান ছিল পালিয়ে যাওয়ার। স্টেশনে ফাতিমা প্রসাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেদিন রাতে প্রসাদ ও তার পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যায়। অবশেষে ফাতিমাকে আবারও একা বাড়ি ফিরতে হয়, যে বাড়ি থেকে ফাতিমা একবার বের হয়েছিল। প্রসাদের সাথে আলাদা থাকতে বলে। সেই প্রসাদী যখন তাকে আপন করে নেয়নি, তাই সে আর প্রাসাদের সাথে কথা বলতে চায় না। তখন প্রসাদ তাকে বারবার কিছু একটা বলতে চায়। প্রসাদ সেদিন কেন পালিয়েছিল, কি কারণে পালিয়েছিল, সে ঘটনাটাই সে শেয়ার করতে চায়। প্রসাদ তখন বলে, আমাদের সম্পর্ক সেদিন কেউ মেনে নিত না, পালানোর জন্য তো আমি বলেছিলাম, কিন্তু সে আমি কেন আসলাম না, একটা বারো কি চিন্তা করেছো? কিন্তু ফাতেমা তার এইসব আজাইরা কথাবার্তা শুনতে চাচ্ছিল না। এর জন্য প্রসাদ তাকে একটু জোরই করছিল, তাকে এইসব শোনানোর জন্য।
আর প্রসাদের এমন শাউট করা দেখে ওয়েটার এসে বলে, কোনো সমস্যা? প্রসাদ তখন হুট করেই ওয়েটারের ওপর রেগে যায় এবং তার সাথেও মিসবিহেভ করে। এরপর তারা প্রসাদকে ওখান থেকে বের করে দেয় এবং ফাতেমা ওখান থেকে চলে আসে। পরদিন ফাতিমা ও অন্যান্য মডেলদের আনোয়ার ভাই বলছিল, আমরা বাংলাদেশের একটা প্রোডাক্ট ইউরোপে লঞ্চ করতে যাচ্ছি। আপনারা প্রত্যেকেই হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসিডর, তাই কাজের জন্য তাদের সাইন করতে হবে। এরপর এজেন্সির ম্যানেজার ফাতেমাকে ফর্ম দিয়ে চুক্তির জন্য সাইন করতে বলে, কিন্তু সেখানে কি ধরনের প্রোডাক্ট প্রমোশন করানো হবে এবং পেমেন্টের কোনো কিছুই উল্লেখ ছিল না। তাই এটা নিয়ে ফাতেমা তাকে প্রশ্ন করে। ম্যানেজার তখন বলে, আনোয়ার স্যার তো সবাই বলল এটা অনেক বড় একটা আয়োজন, আমরা আসলে আপনাদের সাথে লং লাস্টিং রিলেশনশিপের কথা ভাবছি। আপনি সাইন করুন, আমি সময় মতো সবকিছু জানিয়ে দেব। ফাতেমা তখন কিছুটা দ্বিধাদ্বন্দ্ব মনে ফর্মে সাইন করে। এরপর সুলতানা আপার সাথে দেখা হলে ফাতেমা বলে, আনোয়ার ভাইয়ের অফিসে গিয়েছিলাম। তখন সুলতানা জানায়, আনোয়ার ভীষণ চালাক, একটা লোক যদি ওর সাথে আমি না মিশতাম তাহলে কখনোই বুঝতাম না। ও যদি কখনো 2 নাম্বারিও করে তাহলে কেউ বুঝতেই পারবে না। তুই যদি আনোয়ারের সাথে কোনো ডিল করিস তাহলে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস, ওর ব্যাপারে একটু সাবধানে থাকিস। মূলত সাম্প্রতিক সময়ে আনোয়ারের সাথে সুলতানার একটু ঝামেলা হয়েছে, তাই আনোয়ার তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আর এর কারণ হচ্ছে, সুলতানা একদিন হঠাৎ করে আনোয়ারের অফিসে গিয়েছিল, সেখানে সে আনোয়ারকে অন্য মেয়ের সাথে দেখতে পেয়েছিল। এসব নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। যাই হোক, এরপর তারা দুজন একসাথে অনেক ঘোরাঘুরি করে। দুজনেই তাদের দুঃখের বিষয় একে অপরের সাথে শেয়ার করে কিছুটা হালকা হয়। এরপর সেখান থেকে ফাতেমা নিজ বাসায় যাওয়ার জন্য লিফটে ওঠে। প্রসাদ তখন তাকে ফলো করতে করতে লিফটে উঠে যায়। ফাতেমা তখন তাকে চলে যেতে বলে। প্রসাদ বলে, আমি কুত্তার মতো জীবনযাপন করব, আর তোমরা আরামে থাকবা, নিরাপদে থাকবা। আমার মা ভাইয়ের বাসায় পড়ে আছে, বাপ বিনা চিকিৎসায় মরছে, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমার কথা তোমাকে শুনতেই হবে। এসব নিয়ে ঝগড়া করতে করতে বাসার মালিক তাদের এই দৃশ্য দেখে ফেলে। এই ঘটনার জন্য বাড়িওয়ালা তাকে ইচ্ছা মতো গালিগালাজ করে আর বলে তার জন্য বাসার মান সম্মান আর থাকছে না। তাই তিনি ফাতেমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। সবকিছু মিলিয়ে ফাতিমা আর এসব প্রেশার নিতে পারছিল না। তার জীবনটাকে নিজের কাছেই অসহ্য লাগছিল। পরের দিন ফাতেমা আনোয়ারের সাথে দেখা করে। তার ব্র্যান্ড প্রমোশন নিয়ে ফাতেমার মনে সন্দেহ ঢুকেছে, তাই ফাতেমা বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছিল। তাকে কেন এত সহজে এই সুযোগটা দেওয়া হলো? তাছাড়া ব্র্যান্ড প্রমোশন, পেমেন্ট কোনো কিছুই তো ক্লিয়ার না। তখন আনোয়ার জানায়, দেখো, টাকা পয়সার ব্যাপারটা তো তোমাকেই কাজের মাধ্যমে বুঝে নিতে হবে। আমরা পরের সপ্তাহে ক্যাম্পিং করতে দুবাই যাব। তুমি যদি যেতে না চাও তাহলে কালকের মধ্যে প্লিজ জানিয়ে দিও, কারণ আমাদের অন্য কাউকে খুঁজতে হবে। এরপর ফাতেমা সেখান থেকে ফিরে আসে। পরে দৃশ্যে দেখি ফাতেমার বন্ধ হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের ওই সিনেমাটার শুট আবার চালু হতে যাচ্ছে। তাই বিষয়টা ফাতেমাকে জানানো হয়। সে সময় ফাতেমা রিজভিকে জিজ্ঞাসা করে, আপনি কি আনোয়ার ভাইকে চিনেন? রিজভি জানায়, হ্যাঁ চিনি তো। ফাতেমা তখন বলে, তিনি মানুষ হিসেবে কেমন? রিজভি জানায়, ভালোই তো, ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ। আগে আমি ওনার সাথে কাজ করেছি। কেন, আপনি কি তার হয়ে কাজ করেছেন? ফাতেমা বলে, চিন্তা ভাবনা করছি। এরপর আমাদেরকে সেই দহকাল মুভির শেষ দেখানো হয়। ওই যে সুবর্ণা সহ অনেক মেয়েকে পাক বাহিনীর ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করত, সেখানে বাঙালি চলে আসে, তাদের কাছ থেকে বাঙালিদের উদ্ধার করে। সেখানে সুবর্ণা তাদের নির্যাতনে পাগল প্রায় হয়ে গেছিল। আর সেখান থেকে মুক্তি পেয়ে সুবর্ণা মুক্ত পাখির মতো হাসতে থাকে, বুক ভরা নিঃশ্বাস নেয়, শান্তিতে ফিরে আসে। যাই হোক, ফাতিমা যখন মুভির শুট শেষ করে বাসায় ফিরে আসে, তখন সে দেখতে পায় দরজায় বাড়িওয়ালা অন্য তালা মেরে দিয়েছে, ফাতেমাকে আর থাকতে দেবে না। এরপর ফাতেমা বাড়িওয়ালার দরজায় গিয়ে চিৎকার চেঁচামেচি করে ডাকতে থাকে, কিন্তু বাড়িওয়ালা কোনো ক্রমেই দরজা খুলে না। তাই ফাতেমা বাধ্য হয়ে অসহায় মেয়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তখন হঠাৎ ফাতেমার মা ফোন করে এবং কাঁদতে কাঁদতে বলে, তোর মামাকে প্রসাদ ছুরি মেরেছে, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তুই তাড়াতাড়ি আয়। ফাতেমা তখন আর একটুও দেরি করে না, সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসে। ফাতেমার মা আর তার মামি কান্নায় আহাজারি করছিল। তখন অপারেশন রুম থেকে ডাক্তার বের হয়ে আসে এবং ডাক্তার ফাতেমাকে জানায়, আপনার মামাকে অনেকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তিনি ভালো আছে। আসলে যিনি আক্রমণ করেছিলেন তিনি প্রফেশনাল না, তাই ক্ষতগুলোকে মারাত্মক কিছু হয়নি, বরঞ্চ আক্রমণকারীর অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে আছে, তাকে বাঁচাতে পারার সম্ভাবনা খুবই কম।
ফাতেমা তখন বলে, বুঝলাম না, আপনি কার কথা বলছেন? কার অবস্থা ক্রিটিক্যাল? ডাক্তার বলে, আপনি জানেন না, যিনি অ্যাটাক করেছিলেন তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছে। এটা শুনে ফাতেমা ভেতরটা যেন ভয় কেঁপে ওঠে। এরপর সে প্রসাদকে দেখতে যায়। গিয়ে দেখে প্রসাদ লাইফ সাপোর্টে আছে। প্রসাদের অবস্থা খুবই শোচনীয়। কিছুক্ষণ পর তদন্তের জন্য হাসপাতালে পুলিশ আসে এবং ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়, আচমকারী আপনার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না? কিন্তু ফাতেমা জানায়, ২ বছর ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। পুলিশ জানতে চায় কেন এই ধরনের ঘটনা ঘটলো, এর মোটিভ কি হতে পারে, আপনি কিছু জানেন? তখন ফাতেমা কিছুই না বলে চুপ করে থাকে। তখন অফিসার বলে, আমি অবশ্যই আপনার মামার লোকদের কাছ থেকে কিছু জানতে পেরেছি। আর তখনই খবর আসে প্রসাদ আর বেঁচে নেই। তাই সবাই ওদিকে ছুটে যাচ্ছিল। প্রসাদের মা কান্নায় আহাজারি করছিল। তখন ফাতেমাকে দেখে সে বলে, এই রাক্ষসের জন্য আমি আমার পোলারে হারাইলাম। এই রাক্ষসী আমার পোলারে খাইছে। এসব বলতে বলতে সেই মা চিৎকার করতে থাকে এবং সে বলে, তোর মামার তো কিছুই হইল না, আমার পোলারে খাইলি কেন? তখন পুলিশ ফাতেমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। এরপর পুলিশ নিজেই সব ঘটনা ফাতেমাকে খুলে বলে। প্রসাদও, আপনি যেদিন পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন সেদিন তো আপনার মামাই আপনাকে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন, যাতে করে আপনি কষ্ট না পান, যাতে আপনার ভালোবাসা হারিয়ে না যায়। কিন্তু আপনি কি জানেন, এরপর আপনার মামা নিজেই লোকজন পাঠিয়ে প্রসাদের পরিবারকে হুমকি দিয়েছিলেন, তারা যদি আজ রাতের মধ্যে বাড়িঘর ছেড়ে চলে না যায় তাহলে সবকিছু পুড়িয়ে দেওয়া হবে। তবুও প্রসাদ পালায়নি। এরপর সেই রাতে আপনার মামা লোকজন নিয়ে প্রসাদ ও তার পরিবারের ওপর হামলা করে। আর প্রসাদকে তারা তুলে নিয়ে এসে মারধর করে। আর এই জন্যই সেদিন প্রসাদ ফাতেমার কাছে আর আসতে পারেনি। আর সেই রাতেই প্রতিশোধ নিতে প্রসাদ ফিরে এসেছিল। কিন্তু সে যেহেতু ক্রিমিনাল না, তাই ছুরি মেরে নিজেকে আর সামলাতে পারেনি। তাই নিজেই গলায় নিজে ছুরি চালিয়েছে প্রসাদ। আর এতদিন প্রসাদ এসব ঘটনা বলতেই ফাতেমার কাছে এসেছিল, কিন্তু ফাতেমা তাকে অযথা বারবার ভুল বুঝে দাঁড়িয়ে দিয়েছে, তার কোনো কথাই শুনেনি। এর জন্য ফাতেমার নিজের উপর অনেক আফসোস হতে থাকে। সে ভাবে, আমি যদি প্রসাদের কথা শুনতাম তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না, প্রসাদকে মরতে হতো না। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করতে শুরু করে ফাতেমার। আর মনে মনে বলতে থাকে, আমি কোথায় যাব? আমার তো আর কোনো ফেরার রাস্তা নেই। এরপর আমরা ফাতেমাকে দেখতে পাই, সে আবারও সে স্টেশনে আসে, যেখানে সে তার ভালোবাসা প্রসাদের জন্য সেদিন অপেক্ষা করছিল। আজ সে কোন শহরে যাবে, তার জীবনে এখন কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আর এই নির্মম মর্মান্তিক ঘটনা দেখিয়ে গল্প তো এখানেই শেষ হয়। গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।